নমস্কার, খবরের শুরুতেই চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। দীঘার জগন্নাথ মন্দিরে প্রথম রথযাত্রার ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে কলকাতা পুলিশ, কিন্তু কেন? এবার আবারও কি এনআরসি চালুর পরিকল্পনা? ভোটার তালিকা সংশোধনের কমিশনের নয়া নিয়মে চক্রান্ত দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর্থিক সাহায্য ফেরালেন কালীগঞ্জের মৃত নাবালিকার মা, মানবিক কারণে এসেছিলেন বললেন বিধায়ক। বাদ যায়নি পোকায় ধরা পচে যাওয়া সেই পাও, দিব্যি হাঁটছেন পৌর সৌজন্যে কলকাতা মেডিকেল। কিউবা টু বাঁকুড়া জানার ইচ্ছে মিলিয়ে দিল চের প্রিয় শিগার আর বাংলার বীরকে। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। বিস্তারিত জানতেই চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। শুক্রবার রথযাত্রা। অন্যবারের থেকে এইবারের এই উৎসবটা একটু অন্য রকমের বা আলাদা রকমের। এই বছরে রথের লক্ষাধিক ভক্ত সমাগত হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দিরে, আর তার জেরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য এবার কলকাতা পুলিশের বাছাই করা 10 জন ট্রাফিক সার্জেন্ট দীঘার জগন্নাথ মন্দিরের প্রাঙ্গণে ট্রাফিক ব্যবস্থা সচল রাখার দায়িত্ব থাকবেন। এই বিষয়ে কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক তিনি জানিয়েছেন, তিনার নাম শ্রীকান্ত জগন্নাথ। তিনি বলেন, আমরা ট্রাফিক সামলানোর কাজে সব সময় সজাগ থাকব, সব সময় সব জেলাকে সাহায্য করে থাকি আমরা, এবারও তাই করব। এবারও এই প্রকারে সাহায্য করছি দীঘার জগন্নাথ মন্দিরকে। আমরা আগেও গঙ্গাসাগরের মেলায় ভিড় নিয়ন্ত্রণের জন্য কলকাতা পুলিশের বেশ কয়েকজন ট্রাফিক সার্জেন্ট পাঠিয়েছিলাম, এটাও ঠিক তেমনই। লালবাজার সূত্রে খবর, ইতিমধ্যেই বাইক চালিয়ে কলকাতা থেকে দীঘায় চলে গিয়েছেন কলকাতা পুলিশের 10 জন ট্রাফিক সার্জেন্ট। তার আগামীকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত দীঘার জগন্নাথ মন্দিরের আশেপাশে ভিড় নিয়ন্ত্রণ করতে মোতায়েন থাকবেন। তারা 28 তারিখ আবার দীঘা থেকে কলকাতায় ফিরে আসবে। দীঘার রথযাত্রার জন্য গিয়ে সেখানেই নির্বাচন কমিশনের নতুন গাইডলাইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, এই নির্দেশিকা শুধু বিহারের জন্য নয়, ভবিষ্যতে তা সব রাজ্যেই কার্যকর হবে। আসলে এর লক্ষ্য বাংলায় সাধারণ মানুষ, বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, তারা বলেছেন বাবা মায়ের জন্ম শংসাপত্র দিতে হবে, কিন্তু সাধারণ মানুষ কোথায় পাবেন এই নথি? তরুণ প্রজন্মের ভোট অধিকার কি তাহলে থাকছে না? এটি কি আসলে এনআরসি চালুর পরিকল্পনা? তিনি আবারও বলেছেন, মৃতদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া স্বাভাবিক, কিন্তু সেই সুযোগে জীবিত মানুষদের নাম কেটে দিলে তো অন্য রাজ্যের লোকজনকে যদি তালিকায় ঢোকানো হয় বা এই ছক চলে, তাহলে এটা তো হতে দিতে পারা যায় না। এই ঘটনাতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় আবারও অভিযোগ করেছেন, কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নিচ্ছে। তারা আমাদের নির্বাচিত সরকার এবং দলগুলিকে বন্ডেড লেভেল করে ভাবছে। এটি বরদাস্ত করা যায় না। কমিশন বিজেপির হাতিয়ারই পরিণত হয়েছে। 1987 থেকে 2004 সাল পর্যন্ত যারা জন্মেছে তাদের জন্য এই নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। মাত্র 3 মাস আগেই ইন্টেনসিভ রিভিশন বুথ লেভেল এজেন্ট অর্থাৎ BLA নাম চাওয়া, এই সব কিছু নিয়েই তিনি সন্দেহের চোখে দেখেছিলেন। তার মতে ওরা ওই নামগুলো জোগাড় করে কিনে নিতে বা ভয় দেখাতে চায়। আমরা কেন এই তথ্য দেব? এটা স্থানীয় স্তর দেওয়ার বিষয়। তিনি জানান, এই পুরো প্রক্রিয়ার পিছনে রয়েছেন বিজেপির প্রচারক এবং দুষ্কৃতীরা। তাদেরই ভোট দিতে দেওয়ার জন্য এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। সাদা খামের ভিতরে আর্থিক সাহায্য দিয়ে দিতে এসেছিলেন ডেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তার সেই সাহায্য না নিয়ে তাকে ফিরিয়ে দিলেন কালীগঞ্জের বোমা হামলায় মৃত নাবালিকা তামান্না খাতুনের মা। তিনি বলেছেন, না, আমি সাহায্য নেব না। কিসের জন্য টাকা দিচ্ছেন? আমাকে ছোট করবেন না, আমি আর ধৈর্য রাখতে পারছি না। যদিও হুমায়ুন কবিরের দাবি, তিনি কেবলমাত্র মানবিক কারণে পরিবারের পাশে দাঁড়াতে এসেছিলেন। ডোবরা তৃণমূল বিধায়ক বলেছেন, তামান্না খাতুন বলে যে মেয়েটির মৃত্যু হয়েছে, আমি আজকে একেবারে মানবিক কারণে তাদের বাড়িতে গিয়েছিলাম। একজন মানুষ হিসাবে তার বাড়িতে এসেছিলাম তাদের পাশে থাকার জন্য। তামান্নার পরিবারের পাশে এসে দাঁড়াতে চেয়েছিলাম। আমরা মানবিকতায় ধাক্কা লেগেছে, কষ্ট হচ্ছে, তাই এসে তামান্নার বাবা মার সঙ্গে দেখা করলাম। এখানে কিছুই ঘটেনি। আমি তামান্নার জন্য 2টো কামিনী ফুলের গাছও লাগিয়েছি। তিনি আরও বলেছেন, প্রত্যেকটা মানুষের উচিত বেআইনি বোমা এবং আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে আওয়াজ তোলা।
কোন দলের কাছে তার রং না দেখিয়ে প্রতিবাদ করতে হবে। প্রত্যেকটা মানুষ গর্জন করে উঠলে পৃথিবীর অনেক সুন্দর হয়ে যাবে, এটি আমাদের বোঝা দরকার। বোমার আঘাতে তার মৃত্যু হবে না আর কাউরের। প্রসঙ্গত, গত 23শে জুন কালীগঞ্জের উপনির্বাচনের ফল প্রকাশ হয়। ওই দিন যখন প্রার্থী আলিফা আহমেদের জয় এক প্রকার নিশ্চিত হয়ে যায়, তখনই বিজয় উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা। আবারও আবির খেলা এবং সেখান থেকে একটি সমর্থন বের হওয়া নিয়ে ঘটনাটি ঘটে থাকে। এর মধ্যে খবর আসে সবকটে সেখানে একটি বোমা ফাটানো হয়, যার সেই বোমাটি তাদের বাড়িতে ঢুকে যাওয়ার কারণে তামান্নার মৃত্যু হয়। অভিযোগ ওঠে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা বিজয় মিছিল থেকে ওই বোমা ছুঁড়ে মেরেছে। সেই বোমা সরাসরি গিয়ে লাগে তামান্না খাতুনের গায়ে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে মেয়েটি। তারপরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে নাবালিকাকে মৃত বলে ঘোষণা করেছিলেন চিকিৎসকরা। এই ঘটনার পরে তোলপাড় হয়ে যায় রাজ্যের রাজনীতিতে। পচে গিয়েছিল হাঁটুর নিচের অংশ। বাড়ির সামনে নার্সিং হোম থেকে অস্ত্রোপচার করলেও কোনো লাভ হয়নি তার। ক্রমেই হারিয়ে ফেলেছেন হাঁটার ক্ষমতা। যে চিকিৎসকদের পরামর্শ নিয়েছিলেন তারা সবাই বলেছিল পাটা বাদ দিয়ে দিতে হবে। অবশেষে অসহায় হয়ে 51 বছরের রবীন্দ্র শর্মা যান কলকাতার মেডিকেল কলেজ ও হাসপাতালে। মেডিকেল কলেজে অর্থোপেডিক বিভাগের চিকিৎসক সৈকত শাহ এবং তার দলে তত্ত্বাবধানে শুরু হয় তার চিকিৎসা। মাত্র 1 মাসের মধ্যেই পৌর যখন দিব্যি হেঁটে বেড়াচ্ছেন, তখন নামটা কিন্তু কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালেরই। রবীন্দ্র শর্মা প্রথমে এসেছিলেন ওপিডিতে। সেখানে চিকিৎসার জন্য দেখান তিনি। পায়ের হাঁটুর নিচের একটি জায়গা কাপড় বাঁধা। সে কাপড় খুলতে অস্বস্তিতে পড়ে যান চিকিৎসকরা। চিকিৎসক সৈকত শাহ বলেন তার পা পুরো কালো হয়ে গিয়েছে, গন্ধ বেরোচ্ছে, এমনকি পোকাও ধরে গিয়েছে ওর পায়ে। আমরা পরিবার থেকে জানতে পারি ওই হাঁটুর নিচের হাড়টা ভেঙে গিয়েছে। সেই সময় বাড়ির কাছে একটি নার্সিং হোম থেকে তার চিকিৎসা করানো হয়। সেখানে একটি অস্ত্রোপচার করা হয়েছিল বলে জানা হয় ব্যক্তিটির কাছ থেকে। সেখানে অস্ত্রোপচার করে তার হাঁটুর নিচের হাড়ের জায়গাটি পাতা এবং প্লেট লাগিয়ে দেওয়া হয়। চিকিৎসক বলেন ওই প্লেটটা বসানোর ফলে তার চামড়া নষ্ট হয়ে গিয়েছে, সেই কারণেই পায়ের ওই জায়গাটা পচে গিয়েছে। পরিবার ইতিমধ্যে অনেক টাকা খরচ করে দিয়েছিল সেই চিকিৎসার জন্য, কিন্তু লাভ হয়নি। তাই 1 মিনিটও দেরি না করে আবারও তারা আউটডোরের মাইনর ওটি ঘরে তার অস্ত্রোপচার শুরু করেছিল। প্রথমে তার ওই পচা অংশের মাংসটা কেটে বাদ দেওয়া হয়। তারপরে ওই পোকাগুলি পরিষ্কার করে প্রাথমিক ধাপ সম্পূর্ণ করা হয়। চিকিৎসক আরও জানান, এরপরে আমরা তাকে হাসপাতালে ভর্তি করি। কিছুদিন অ্যান্টিবায়োটিক চলতে থাকে। এই জায়গাটি নিয়মিত পরিষ্কার করা হয়, কিন্তু ওই জায়গায় বাকি যে পচা মাংস ছিল তার জন্য ওই স্থানে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছিল বলেই জানান চিকিৎসকরাও। সে জানান যে সেই জন্য প্লেটটার ওপরে নতুন চামড়া বসানো দরকার ছিল বলে জানিয়েছেন তিনি। তার কথায় সেই কাজটা করার আগে আমাদের ভাঙা হাড়টি ঠিক করতে হবে। তার জন্য আমরা প্রথমে ওই প্লেটটি বের করে তার উপরে একটি চিকিৎসা পদ্ধতি চালাই, যাকে বলা হয় হাইব্রিড ফ্রিকশন, যেটা করার পরিকল্পনা নিচ্ছিলাম। আমরা যখন চিকিৎসা শুরু করি তখন দেখি প্রথম দিন আউটডোরে তার যে ছোট্ট অস্ত্রোপচার করা হয় তাতে বেশ ভালো সাড়া মিলছে। ফলে আমরা তখনই তাকে চামড়া প্রতিস্থাপন করে দেখলাম যে কোনো অসুবিধা হচ্ছে না। চিকিৎসক জানিয়েছেন যার পা বাদ যাবে বলে জানিয়ে দিয়েছিলেন চিকিৎসকরা। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। হাভানার চাটুর আর বাঁকুড়ার বিড়ির মধ্যে স্বাদের গন্ধে মিল খুঁজতে চাওয়া অনর্থক, কিন্তু মিল একটা আছে। বিড়ি আর চাটুরের মধ্যে নয় অবশ্য, তবে মিল অন্যত্র। কিউবার কারখানায় এই বিখ্যাত চাটুর তৈরির সময় শ্রমিকদের খবর পড়ে শোনানোর ব্যবস্থা আছে। সেই কাজ হয় বাঁকুড়া শহরের রবীন্দ্র সারণীর বিড়ি কারখানায়। আজ নয়, গত 70 বছর ধরে চলে আসছে নিয়মিত এই কাজটি। 150 বছরের বেশি সময় ধরে শ্রমিকদের কাজের ফাঁকে খবর শোনানো হয়। দেখবো এবার জগৎটাকে। বাঁকুড়া শহরের অন্যতম জনবহুল এলাকায় রবীন্দ্র সারণী। সেখানেই স্বাধীনতার আগে থেকে চলে আসছে কারখানা। আগে মালিক ছিলেন ব্রিটিশ, স্বাধীনতার পরে নাম বদলে বাঁকুড়া বিড়ি শিল্প কোঅপারেটিভ সোসাইটি। 1956 সালে প্রথম শ্রমিকদের দেশে বিদেশে খবর জানানোর উদ্যোগ নেয় কৃতপক্ষ। কারখানার পরে প্রবীণ কর্মী ছিলেন সংবাদপত্র পাঠানো দায়িত্বে। তার কণ্ঠে দেশ দুনিয়াকে চিনতেন শ্রমিকরা। জাতীয় রাজনীতি থেকে বাংলার খাদ্য আন্দোলনের কথা জানিয়েছিলেন একইভাবে। লাতিন আমেরিকার দেশে ব্রাজিলের তরুণ ফুটবলার পেলেকেও চেনা হয় একইভাবে।
কয়েক বছর বাদে মৃত্যু হয় ওই কর্মীর। থেমে যায় মাইক্রোফোন, বন্ধ হয়ে যায় সংবাদপত্র পাঠ, ধীরে ধীরে কেটে যায় অনেকটা সময়। 80 দশকের গোড়ায় আবার শ্রমিকরা খবর শোনার ইচ্ছে প্রকাশ করেন। উত্তাল 7-এর 10 পেরিয়ে বাংলা তখন শুরু হয়েছে বাম জামানায়। জনতা পার্টির কাছে প্রথমে হেরে তারপরে তাদের নস্তানাবুদ করে দিল্লিতে আবারও সরকার গড়েছেন ইন্দিরা গান্ধী। বলিউডে ততদিন শুরু হয়েছে বচ্চন যুগ। মহানায়ক হারিয়ে নতুন নায়কের সিদ্ধান্তে টলিপাড়া, দুনিয়া জুড়ে ঘটনায় ঘনঘাট। ইতিমধ্যে এমন ব্যবস্থায় 1982 সালে বিড়ি কারখানায় আবার শুরু হয় সংবাদ পাঠ করা। শ্রমিকদের অনুরোধে স্থানীয় বাসিন্দা পশুপতি নাগকে পাঠক হিসাবে নিযুক্ত করা হয়। কাজ একটাই, রোজ ঘন্টা খানেক সংবাদপত্র পাঠ করতে হবে, মাইক্রোফোনের সামনে বসে দেশ বিদেশের খবর পড়ে শোনাতে হবে। সেদিন বছর 17 পরে পশুপতি শুরু করেন সে কাজ।